সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ১৯ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পূর্বেই বলেছি, আফগানিস্তানের উপজাতিতে খুনোখুনি লড়াই প্রায় ১২ মাস লেগে থাকে। সন্ধির ফলে কখনো কখনো অস্ত্র সংবরণ হলেও মিত্রতা হৃদ্যতার অবকাশ সেখানে নেই। কাজেই আফগান কূটনীতির প্রথম সূত্র, কোনো উপজাতি যদি কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তবে তৎক্ষণাৎ সেই উপজাতির শত্রুপক্ষকে অর্থ দিয়ে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেবে। যদি অর্থে বশ না হয় তবে রাইফেল দেবে। রাইফেল পেলে আফগান পরমোৎসাহে শত্রুকে আক্রমণ করবে। কাষ্ঠ রসিকেরা বলেন, সে আক্রমণের প্রধান উদ্দেশ্য বন্দুকগুলোর তাক পরীক্ষা করা। কিন্তু এ স্থলে দেখা গেল বিদ্রোহের নীল ছাপটা তৈরি করেছেন মোল্লারা, আর তারা এই কথাটা সব উপজাতিকে বেশ করে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো উপজাতি কাফির আমানুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তবে তারা তখন দ্বীন ইসলামের রক্ষাকর্তা। রাইফেল কিংবা টাকার লোভে অথবা ঐতিহ্যগত সনাতন শত্রুতার স্মরণে তখন যারা আমানুল্লাহর পক্ষ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়বে, তারাও তখন আমানুল্লাহর মতোই কাফির। শুধু যে তারাই তখন দোজখে যাবে তা নয়, তাদের পূর্বতন অধস্তন ১৪ পুরুষ যেন স্বর্গদ্বার দর্শন করবার আশা মনে পোষণ না করে। এ বড় ভয়ঙ্কর অভিসম্পাত। ইহলোকে বক্ষলগ্ন থাকবে রাইফেল, পরলোকে হুরি। এই পুরুষ প্রকৃতির উপর আফগান দর্শন সংস্থাপিত। কোনোটাতেই চোট লাগলে চলবে না। কিন্তু প্রশ্ন, আমানুল্লাহ কি সত্যই কাফির? এবারে মোল্লারা যে মোক্ষম যুক্তি দেখালো, তার বিরুদ্ধে কোনো সিনওয়ারি, কোনো খুগিয়ানি একটি কথাও বলতে পারল না। মোল্লারা বলল, নিজের চোখে দেখিসনি আমানুল্লাহ গন্ডা ৫ কাবুলি মেয়ে মুস্তফা কামালকে ভেট পাঠিয়েছে? তারা যে এক রাত জালালাবাদে কাটিয়ে গেল, তখন দেখিসনি তারা বেপর্দা বেহায়ার মতন বাজারের মাঝখানে গটগট করে মোটর থেকে উঠল নামল? কথা সত্যি যে বিস্তর সেনওয়ারি খুগিয়ানি সেদিনকার হাটবারে জালালাবাদ এসেছিল ও সেখানে বেপর্দা কাবুলি মেয়েদের দেখেছিল। আরও সত্যি যে গাজী মুস্তফা কামাল পাশা আফগান মোল্লাদের কাছ থেকে কখনো গুড কন্ডাক্টের প্রাইজ পায়নি। তবু নাকি এক মূর্খ বলেছিল যে মেয়েরা তুর্কি যাচ্ছে ডাক্তারি শিখতে। শুনে নাকি সিনওয়ারিরা অট্টহাস্য করেছিল। মেয়ে ডাক্তার? কবে কে শুনেছে মেয়ে ছেলে ডাক্তার হয়? তার চেয়ে বললেই হয় মেয়েগুলো তুর্কিতে যাচ্ছে গোপ গজাবার জন্য। কে তখন চোখে আঙুল দিয়ে দেখাবে যে সিনওয়ারি মেয়েরাই বিনা পর্দায় খেতে খামারে কাজ করে? কে বোঝাবে যে বুড়ি দাদিমা যখন হলুদ পট্টি বাঁধতে, কপালে জোঁক লাগাতে পুরুষের চেয়েও পাকাপোক্ত, তখন কাবুলি মেয়েরাই বা ডাক্তার হতে পারবে না কেন? কিন্তু এসব বাজে তর্ক, নিষ্ফল আলোচনা। আসলে একটা কারণের উল্লেখ কেউ কেউ করেছিলেন, কিন্তু সেটা কতদূর সত্য অনুসন্ধান করেও জানতে পারেনি। আমানুল্লাহ নাকি রাজকোষের অর্থ বাড়াবার জন্য প্রতি আফগানের উপর ৫ মুদ্রা ট্যাক্স বসিয়েছিলেন। আমানুল্লাহ এসব কথাই আস্তে আস্তে জানতে পেরেছিলেন, কিন্তু আর ৫ জনের মতো তিনিও সেই ফার্সি বয়াতটি জানতেন। সোনার রত্তিটুকু থাকলে মানুষ মরা কুকুরকেও আদর করে। আমানুল্লাহ সব উজিরদের ডেকে জিজ্ঞাসা করলেন, উপজাতিকে ঘুষ দেওয়ার ব্যাপারে কে কি জানেন? আমার বন্ধু আধা পাগলা দোস্ত মোহাম্মদ ভুল বলেননি। দেখা গেল অনেকেই অনেক কিছু জানেন, শুধু জানেন না কোন উপজাতির সঙ্গে কোন উপজাতির শত্রুতা, কোন উপজাতির বড় বড় সর্দার উপস্থিত কারা, কাদের মধ্যস্থতায় তাদের কাছে গোপনে ঘুষ পাঠানো যায়, কোন মোল্লার কোন খুঁড়ো কাবুলে উপস্থিত যে তার উপর চোটপাট করলে দেশের ভাইপো শায়েস্তা হবেন। অর্থাৎ জানবার মতো কিছুই জানেন না। তখন অনাদৃত উপেক্ষিত প্রাচীন ঐতিহ্যপন্থী বৃদ্ধদের ডাকা হলো। তারা বললেন যে গত ১০ বছর ধরে তারা কোনো প্রকার কাজকর্মে লিপ্ত ছিলেন না বলে আফগান উপজাতিদের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে। রাজানুকম্পা বিগলিত হয়ে যে অর্থবাড়ি তাদের পয় প্রণালী দিয়ে উপজাতিদের কাছে পৌঁছত, সেসব পয় প্রণালী ১০ বৎসরের অনাদরে জঞ্জালাবদ্ধ। এখন বন্যা ভিন্ন কোনো উপায় নেই।
অনেক ভেবেচিন্তে আমানুল্লাহ তার ভগিনীপতি আলী আহমদ খানকে জালালাবাদ পাঠালেন। সিনওয়ারিদের টাকার বানে ভাসিয়ে দেবার জন্য সঙ্গে দেওয়া হয়েছিল কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ। শাস্ত্রের তর্কে, দর্শনের লড়াইয়ে দিশেহারা হলে ওমর খৈয়াম মৃৎপাত্র ভরে সুরাপান করতেন। সেই মাটির ভাঁড়ই নাকি তাকে তখন গভীরতম সত্যের সন্ধান দিত। আমার মৃৎপাত্র আব্দুর রহমান। তাকে সব খুলে বলে তার মতামত জানতে চাইল। গোড়ার দিকে সে আমাকে রাজনৈতিক আলোচনা করতে বারণ করত, কিন্তু সিনওয়ারি বিদ্রোহের পাকাপাকি খবর শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজার গল্প গল্পের রাজা হয়ে দাঁড়িয়েছিল। আব্দুর রহমান বরফের জহুরি, আর সেই বরফই তার মাপকাঠি। সে বলল, নানা লোকে নানা কথা কয়, তার হিসেব নিকেশ আমি করব কি করে? কিন্তু একটা কথা ভুলবেন না হুজুর, এই বরফ ভেঙে সিনওয়ারিরা কিছুতেই কাবুল পৌঁছতে পারবে না। ওদের শীতের জামা নেই, বরফ গলুক, তারপর দেখা যাবে। আমি জিজ্ঞেস করলুম, তাই বুঝি প্রবাদ? কাবুল স্বর্ণহীন হোক, আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়। ভেবে দেখলুম আব্দুর রহমান কিছু অন্যায় বলেনি। ইতিহাসে দেখেছি, বর্ষা নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদ্রোহ বিপ্লবও ছেঁড়া কাঁথা গায়ে টেনে নিয়ে নিদ্রা যায় মনের হরষে। এমন সময় যা ঘটল তার জন্য কেউ তৈরি ছিলেন না। প্রবীণ অর্বাচীন কারো কোনো আলোচনায় আমি এই ব্যাপারের কোনো আভাস ইঙ্গিত পাইনি। তখন বেলা 4টে হবে। দোস্ত মুহাম্মাদের বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় তুমুল কাণ্ড। দোকানিরা দুধদার করে দরজা জানলা বন্ধ করছে, লোকজন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটোছুটি করছে। চতুর্দিকে চিৎকার, ও ভাই গেলি কোথায়, ও মামা শিগগির এসো। লোকজনের ভিড়ের উপর দিয়ে টাঙাওয়ালারা খালি গাড়ি, বোঝাই গাড়ি এমনই কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে যে আমার চোখের সামনে একখানা গাড়ি হুড় মুড়িয়ে কাবুল নদীর বরফের উপর গিয়ে পড়ল। কেউ ফিরে পর্যন্ত তাকালো না। সবকিছু ছাপিয়ে মাঝে মাঝে কানে চিৎকার পৌঁছয়, বাচ্চায় সকাও আসছে, বাচ্চায় সকাও এসে পড়ল। এমন সময় গুড়ুম করে রাইফেলের শব্দ হলো। লক্ষ্য করলুম শব্দটা শহরের উত্তর দিক থেকে এসেছে। সঙ্গে সঙ্গে দিকবিদিক জ্ঞান শূন্য জনতা যেন বদ্ধ উন্মাদ হয়ে গেল। যাদের হাতে কাঁধে বোঁচকাবুচকি ছিল তারা সেগুলো ফেলে দিয়ে ছুটল। একদল রাস্তার পাশের নোয়ানজুলিতে নেমে গেছে, অন্য দল কাবুল নদীতে জমে যাওয়া জলের উপর ছুটতে গিয়ে বারে বারে পিছলে পড়ছে। রাস্তার পাশে যে অন্ধ ভিখারি বসত সে দেখি উঠে দাঁড়িয়েছে, ভিড়ের ঠেলায় এদিক ওদিক টাল খাচ্ছে, আর দুহাত শূন্যে তুলে সেখানে যেন পথ খুঁজছে। আমি কোনো গতিকে রাস্তা থেকে নেমে নোয়ানজুলি পেরিয়ে এক দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালুম। স্থির করলুম, বিদ্রোহ বিপ্লবের সময় পাগলা ঘোড়ার চাট খেয়ে অথবা ভিড়ের চাপে দম বন্ধ হয়ে মরব না। মরতে হয় মরব আমার হিস্সার গুলি খেয়ে। 1 মিনিট যেতে না যেতে আরেক ব্যক্তি এসে জুটলেন। ইনি ইটালিয়ান কলোনেলো, অর্থাৎ কর্নেল। বয়স 60-এর কাছাকাছি, লম্বা করোগেটেড দাড়ি। এই প্রথম লোক পেলুম যাকে ধীরে সুস্থে কিছু জিজ্ঞাসা করা যায়। বললুম, আমি তো শুনেছিলুম ডাকাত সর্দার বাচ্চায় সকাও আসবে আমানুল্লাহর হয়ে সিনওয়ারিদের সঙ্গে লড়বার জন্যে, কিন্তু এখন এই কী কাণ্ড? কলোনেল্লো বলল, মনে হচ্ছে ভুল খবর, এ তো আসছে শহর দখল করবার জন্য। তাই যদি হয়, তবে আমানুল্লাহর সৈন্যেরা এখনও শহরের উত্তরের দিকে যাচ্ছে না কেন? এরকম অতর্কিতে বাচ্চায় সাকাও এসে পৌঁছলই বা কী করে? তার দলে কি পরিমাণ লোকজন? শুধু বন্দুক না কামান টামানও তাদের সঙ্গে আছে? এসব অন্য কোনো প্রশ্নের উত্তর কলোনেল্লো দিতে পারলেন না। মাঝে মাঝে শুধু বললেন, কি অদ্ভুত অভিজ্ঞতা। আমি বললুম, সাধারণ কাবুলি যে ভয় পেয়েছে সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন? এরা যাচ্ছে কোথায়? কলোনেল্লো বললেন, আপন আপন রাজদূতাবাসে আশ্রয়ের সন্ধানে। ততক্ষণে বন্দুকের আওয়াজ বেশ গরম হয়ে উঠেছে। ভিড়ও দেখলুম ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে, একটা না স্রোতের মতো নয়। 2 ঢেউয়ের মাঝখানে আমি কলোনেল্লোকে বললুম, চলুন বাড়ি যাই। তিনি বললেন যে
শেষ পর্যন্ত না দেখে তিনি বাড়ি যাবেন না। মিলিটারি খেয়াল, তর্ক করা বৃথা। বাড়ির দোরের গোড়ায় দেখি আব্দুর রহমান। আমাকে দেখে তার দুশ্চিন্তা কেটে গেল। বাড়ি ঢুকতেই সে সদর দরজা বন্ধ করে তার গায়ে এক গাদা ভারী ভারী পাথর চাপালো। বিচক্ষণ লোক, ইতিমধ্যে দুর্গ রক্ষা করার যে বন্দোবস্তের প্রয়োজন সেটুকু সে করে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, বেনওয়ার সাহেব কোথায়? বলল, তিনি মাত্র একটি সুটকেস নিয়ে টাঙ্গাই করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন। ততক্ষণে বন্দুকের শব্দের সঙ্গে মেশিন গানের একটানা ক্যাটক্যাট যোগ দিয়েছে। আব্দুর রহমান চা নিয়ে এসেছিল। কান পেতে শুনে বলল, বাদশার সৈন্যেরা গুলি আরম্ভ করেছে। বাচ্চা মেশিন গান পাবে কোথায়? আমি জিজ্ঞেস করলুম, বাদশার সৈন্যরা কি এতক্ষণে বাচ্চার মুখোমুখি হলো? তবে কি সে বিনা বাধায় কাবুলে পৌঁছলো? আব্দুর রহমান বলল, দৌড়ের গোড়ায় দাঁড়িয়ে অনেককেই তো জিজ্ঞেস করলুম, কেউ কিছু বলতে পারল না। বোধ হচ্ছে বাচ্চা বিনা বাধাতেই এসেছে। ওর দেশ হলো কাবুলের উত্তর দিকে, আমার দেশ পানশির তারও উত্তরে। ওদিকে কোনো বাদশাহী সৈন্যের আনাগোনা হলে আমি দেশের লোকের কাছ থেকে বাজারে খবর পেতুম। বাদশাহী সৈন্যের সবাই তো এখন পূব দিকে সিনওয়ারিদের বিরুদ্ধে লড়তে গিয়েছে, আলী আহমদ খানের তাঁবেতে। গোলাগুলি চলল। সন্ধ্যা হলো। আব্দুর রহমান আমাকে তাড়াতাড়ি খাইয়ে আগুনের তদারকিতে বসল। তার চোখ মুখ থেকে আন্দাজ করলুম সে কাবুলিদের মতো ভয় পায়নি। কথাবার্তা থেকে বুঝতে পারলুম বাচ্চা যদি যেতে তবে লুটতরাজ নিশ্চয়ই হবে, এবং তাই নিয়ে আমার মঙ্গলামঙ্গল সম্বন্ধে সে ঈষৎ দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু এসব ছাপিয়ে উঠছে তার কৌতূহল আর উত্তেজনা। শহরে সার্কাস ঢুকলে ছেলেপিলেদের যেরকম হয়। কিন্তু এই বাচ্চায় সাকাউটি কে? আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে হলো না। সে নিজের থেকেই অনেক কিছু বলল, এবং তার থেকে বুঝলুম যে আব্দুর রহমান বরফের জহুরি, ফ্রস্ট বাইটের ওঝা, রন্ধনে ভীমসেন, ইন্ধনে নলরাজ, সব কিছুই হতে পারেন, কিন্তু বসওয়েল হতে তার এখনও ঢের দেরি। বাচ্চায় সাকাও সম্বন্ধে সে যা বলল তার উপরে উত্তম রবিন হুড খাড়া করা যায়, কিন্তু সে বস্তু জলজ্যান্ত মানুষের জীবনই বলে চালানো অসম্ভব। 14 আনা বাদ দেওয়ার পর যেটুকু রইল তার থেকে বাচ্চার জীবনের এইটুকু পরিচয় পাওয়া গেল যে সে প্রায় 100 ডাকাতের সর্দার। বাসস্থান কাবুলের উত্তর দিকে কুহিস্থানে। ধনীকে লুটে গরিবকে পয়সা বিলয়। আমানুল্লাহ যখন ইউরোপে ছিলেন তার পরাক্রম তখন এমনই বেড়ে গিয়েছিল যে কাবুল কুহিস্তানের পণ্যবাহিনীর কাছ থেকে সে রীতিমতো ট্যাক্স আদায় করত। আমানুল্লাহ ফিরে এসে কুহিস্তানের হাটে বাজারে নোটিশ লাগালেন, ডাকাত বাচ্চায় সাকাওয়ের মাথা চাই, পুরস্কার 500 টাকা। বাচ্চা সেগুলো সরিয়ে পাল্টা নোটিশ লাগায়, কাফির আমানুল্লাহর মাথা চাই, পুরস্কার 1000 টাকা। আব্দুর রহমান জিজ্ঞেস করল, কর্নেলের ছেলে আমাকে শুধালো যে আমি যদি আমানুল্লাহর মুন্ডুটা কাটি আর আমার ভাই যদি বাচ্চায় সাকাওয়ের মুন্ডুটা কাটে তবে আমরা দুজনে মিলে কত টাকা পাবো? আমি বললুম 1500 টাকা। সে হেসে লুটোপুটি বলল, 1 পয়সাও নাকি পাবো না। বুঝিয়ে বলুন তো হুজুর, কেন পাবো না? আমি সান্ত্বনা দিয়ে বললুম, কেউ জ্যান্ত নেই বলে তোমাদের টাকাটা মারা যাবে বটে, কিন্তু কর্নেলের ছেলেকে বলো যে তখন আফগানিস্তানের তাখত তোমাদের পরিবারে যাবে। আরও শুনলুম বাচ্চায় সাকাও নাকি দিন 10 আগে হঠাৎ জাবলুস সিরাজের সরকারি বড়কর্তার কাছে উপস্থিত হয়ে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল যে সে আমানুল্লাহর হয়ে সিনওয়ারিদের সঙ্গে লড়বে, এবং সেই কসমের জোরে 100 রাইফেল তার কাছ থেকে বাগিয়ে নিয়ে ফের উধাও হয়ে গিয়েছিল। তবে কি সেই বন্দুকগুলো নিয়েই বাচ্চার দল আমানুল্লাহকে আক্রমণ করেছে? আশ্চর্য হবার কি আছে? আমানুল্লাহ যখন উপজাতিদের কাছ থেকে তোলা ট্যাক্সের পয়সায় ফৌজ পুষে তাদের কাবুতে রাখেন তখন বাচ্চাই বা আমানুল্লাহর কাছ থেকে বন্দুক বাগিয়ে তাকে আক্রমণ করবে না কেন? রাত তখন 12টা। আব্দুর রহমান বলল, আজ আমি আপনার বসবার ঘরে শোবো। আমি বললুম, তুমি তো ঠান্ডা ঘর না হলে ঘুমোতে পারো না, আমার প্রাণ রক্ষার জন্যে তোমাকে এত দুর্ভাবনা করতে হবে না। আব্দুর রহমান বলল,
কিন্তু আমি অন্য ঘরে শুলে আমার বিপদ আপদের খবর আপনি পাবেন কি করে? আমার জান বাবা আপনার হাতে সঁপে দিয়ে যাননি? কথাটা সত্য। আব্দুর রহমান আমার চাকরিতে ঢুকেছে খবর পেয়ে তার বুড়া বাপ গাঁ থেকে এসে আমাকে তার জানের মালিক, স্বভাব চরিত্রের তদারকদার এবং চটে গেলে খুন করবার হক দিয়ে গিয়েছিল। আমি বুড়াকে খুশি করবার জন্য সিংহ ও মুশিকের গল্প বলেছিলুম। কিন্তু আব্দুর রহমানের ফন্দিটা দেখে অবাক হলুম। সাক্ষাৎ নিউটন। এদিকে বাক্সে দুটো ফুটো করে দুটো বেড়ালের জন্য, অন্যদিকে মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করতে পারে। একদিকে কর্নেলের ছেলের ধাঁধায় বোকা বোনা যায়, অন্যদিকে তর্কে বাঙালিকেও কাবু করে আনে। আব্দুর রহমান শুয়ে শুয়ে কাতালে আম অর্থাৎ পাইকারি খুন খারাপি লুটতরাজের যে বর্ণনা দিল তার থেকে বুঝলুম বাচ্চা এসাকাও যদি শহর দখল করতে পারে তবে তার কোনোটাই বাদ যাবে না। চেঙ্গিস নাদির রাজা বাদশাহ হয়ে যখন এসব করতে পেরেছেন, তখন বাচ্চা ডাকাত হয়ে এসব করবে না সে আশা দিদিমার রূপকথাতেও করা যায় না। ইরান, আফগানিস্তান, চীন প্রভৃতি সভ্য দেশে সাজা দেওয়ার নানা রকম বিদগ্ধ পদ্ধতি প্রচলিত আছে। কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া, কোমর অবধি মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করে মারা, পেট কেটে চোখের সামনে নাড়ি ভুঁড়ি বের করে মারা, জ্যান্ত অবস্থায় চামড়া তুলে মারা ইত্যাদি বহুতর কায়দার অনেক চাক্ষুষ বর্ণনা আমি শুনেছি। তার মধ্যে একটা হচ্ছে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে লম্বা পেরেক দিয়ে দু কান দেওয়ালের সঙ্গে গেঁথে দেওয়া। আব্দুর রহমানের কাছ থেকে শোনা সে অবস্থায়ও নাকি মানুষের ঘুম পায় আর মাথা বারবার ঝুলে পড়ে। তার তুলনায় রাইফেল মেশিনগানের শব্দ আর চেঙ্গিস নাদিরের কাহিনী স্মরণ ধুলি পরিমাণ। কাজেই সে অবস্থায় ঘুমিয়ে পড়াটা বীর অথবা কাপুরুষ কোনো কিছুরই লক্ষণ নয়। সকালবেলা দেউড়ি খুলে দেখি শহরে মেলার ভিড়। কাবুল শহরের আশপাশের গাঁ থেকে নানা রকম লোক এসে জড়ো হয়েছে, সুযোগ সুবিধে পেলে লুটে যোগ দেবে বলে। অনেকের কাঁধেই বন্দুক, শীতের ভারী ভারী জামার ভিতরে যে ছোড়া পিস্তলও আছে সেটাও অনায়াসে বোঝা গেল। আব্দুর রহমানের বাধা সত্ত্বেও বেরিয়ে পড়লুম ব্যাপারটার তদারক তদন্ত করবার জন্যে। আর্ক কাবুল শহরের ভিতরকার বড় দুর্গ। হুমায়ুনের জন্ম এই আর্কের ভিতরেই হয়েছিল। আর্ক থেকে বড় রাস্তা বেরিয়ে এসে কাবুল নদীর পাড়ে ঠেকেছে। তাকেই কাবুলের চৌরঙ্গি বলা যেতে পারে। সেখানে দেখি একটা বড় রকমের ভিড় জমেছে। কাছে গিয়ে বুঝলুম কোনো এক বড় রাজকর্মচারী, অফিসারও হতে পারে, কাবুল শহরের লোকজনকে বাচ্চার বিরুদ্ধে লড়বার জন্য সলা মন্ত্রণা দিচ্ছেন। ওজার্মসিত আইয়া, ধরো হাতিয়ার ফ্রান্সের লোক, বাঁধো দল বাঁধো দল, এ ধরনের ওজস্বিনী ফরাসি বক্তৃতা নয়। ভদ্রলোকের মুখ শুকনো, ফ্যাকাশে ঠোঁট কাঁপছে আর বিড়বিড় করে যা বলছেন 10 হাত দূর থেকেও তা শোনা যাচ্ছে না। টিমের কাপ্তান যেরকম প্র্যাকটিসের পূর্বে আটা আটা হকি স্টিক বিলোয়, তেমনি গাদা গাদা দামি দামি ঝকঝকে রাইফেল বিলোনো হচ্ছে। বলা নেই কওয়া নেই, যার যা ইচ্ছে এক একখানা রাইফেল কাঁধে ঝুলিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। শুধু লক্ষ্য করলুম উত্তর দিকে কেউই গেল না, অথচ লড়াই হচ্ছে সেই দিকেই। রাইফেল বিলোনো শেষ হতেই ভদ্রলোক তড়িৎ গতিতে চলে গেলেন। বিপজ্জনক অবশ্য কর্তব্য কর্ম অর্ধ সমাধান করে মানুষ যেরকম তড়িঘড়ি অকুস্থান থেকে সরে পড়ে সেরকম। তখন চোখে পড়ল তার পরনে পাজামা, কুর্তা, জুব্বা, পাগড়ি, দেরেশি নয়। তারপর চারদিকে তাকিয়ে দেখি কারো পরনেই দেরেশি নয়, আর সকলের মাথাতেই পাগড়ি। আমার পরনে স্যুট, মাথায় হ্যাট। অস্বস্তি বোধ হতে লাগলো। এমন সময় দেখি ভিড় ঠেলে হন হন করে এগিয়ে আসছেন মীর আসলাম। কোনো কথা না কয়ে আমার কাঁধে হাত দিয়ে আমাকে বাড়ির দিকে টেনে নিয়ে চললেন, আমার কোনো প্রশ্নের উত্তরে মুখ না খুলে, কোনো কথায় কান না দিয়ে। বাড়ি পৌঁছতেই আমাদের দুজনকে দেখে আব্দুর রহমান কি একটা বলে 3 লম্ফে বাড়ি থেকে রাস্তায় বেরোলো। মীর আসলাম আমাকে বলতে আরম্ভ করলেন, একেই তামাশা দেখার সময় না ইয়ার কি করে ঘুরে বেড়াবার মৌকা, তাও আবার দেরেশি পড়ে। আমি শুধু বললুম, কি করে জানবো বলুন যে দেরেশি পড়ার আইন মকুব হয়ে গিয়েছে?
মীর আসলাম বললেন, মওকুফ বাতিলের প্রশ্ন এখন কে শুধায় বাপু? যে কোনো মুহূর্তে বাচ্চা সাকাব শহরে ঢুকতে পারে। কাবুলিরা তাই দেরেশি ফেলে ফের মুসলমান হয়েছে। দেখলে না, ইস্তক সর্দার খান জোব্বা পরে রাইফেল বিলোলেন। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি কথা, রাজ পরিবার পর্যন্ত ভয় পেয়ে দেরেশি ছেড়েছেন? মীর আসলাম বললেন, উপায় কি বলো? বাদশাহী ফৌজ থেকে সৈন্যরা সব পালিয়েছে। এখন আমানুল্লাহর একমাত্র ভরসা যদি কাবুল শহরের লোক রাইফেল বন্দুক নিয়ে বাচ্চাকে ঠেকাতে পারে। তাদের খুশি করার জন্য দেরেশি বর্জন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, কিন্তু আপনিই তো বলেছিলেন রাজধানীর সৈন্যরা কখনো বিদ্রোহ করে না। বিদ্রোহ তারা করেনি, তারা সব পালিয়েছে। যাদের বাড়ি বহু দূরে, বরফ ভেঙে এখন যেসব জায়গায় পৌঁছানো যাবে না, তারা এখনও শহরে গা ঢাকা দিয়ে আছে। যারা নিতান্ত গা ঢাকাও দিতে পারেনি, তারাই লড়তে গেছে। অন্তত আমানুল্লাহর তাই বিশ্বাস। আসলে তারা দেহ আফগানানের পাহাড়ের গায়ে বসে চন্দ্র সূর্য তাক করে গুলি ছুঁড়ছে। বাচ্চাকে এখনও ঠেকিয়ে রেখেছে আমানুল্লাহর দেহরক্ষী খাস সৈন্যদল। আমি ব্যস্ত হয়ে বললুম, কিন্তু মৌলানার বাসা তো দেহ আফগানানের পাহাড়ের গায়ে, চলুন তার খবর নিয়ে আসি। মীর আসলাম বললেন, শান্ত হও। আমি সকালে সেদিকেই গিয়েছিলাম, কিন্তু মৌলানার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি। সেখানে লড়াই হচ্ছে। আমি মোল্লা মানুষ, কাবুল শহর আমাকে চেনে। আমি যখন সেখানে পৌঁছতে পারিনি, তুমি যাবে কি করে? এ সংবাদ শুনে আমার মন থেকে অন্য সব প্রশ্ন মুছে গেল। চুপ করে বসে বসে ভাবতে লাগলুম কিছু করার উপায় আছে কিনা। মীর আসলাম আমাকে বাড়ি থেকে বেরোতে পই পই করে বারণ করে চলে গেলেন। ইতিমধ্যে আব্দুর রহমান একখানা নূতন রাইফেল নিয়ে উপস্থিত। চোখে মুখে খুশি উপচে পড়ছে। বলল, হুজুর, চট করে একখানা কাগজে লিখে দিন আপনার রাইফেল নেই, আমি আরেকটা নিয়ে আসি। আমি তখন মৌলানার কথা ভাবছি। আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আব্দুর রহমান চলে গেল। লুটপাট আরম্ভ হয়নি সত্য, কিন্তু হতে কতক্ষণ? সকালবেলা যখন বেরিয়েছিলুম তখন কোথাও কোনো পুলিশ দেখতে পাইনি। রাজার দেহরক্ষীরা পর্যন্ত বাচ্চাকে ঠেকাতে গিয়েছে। এখন শহর রক্ষা করবে কে? আর এ পরিস্থিতি আফগান ইতিহাসে কিছু অভিনব বস্তু নয়। বাবুর বাদশাহ তার আত্মজীবনীতে লিখেছেন, কাবুল শহরে কোনো প্রকার অশান্তির উদ্ভব হলেই আশেপাশের চোর ডাকাত শহরের আনাচে কানাচে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করত। মীর আসলাম আবার আরেকটা সুখবর দিলেন যে বাবুরের আমলে কাবুল আজকের চেয়ে অনেক বেশি সভ্য ছিল। অসম্ভব নয়, কারণ বাবুর লিখেছেন অশান্তির পূর্বাভাস দেখতে পেলেই তিনি রাস্তায় রাস্তায় সেপাই মোতায়েন করতেন। আমানুল্লাহ যে পারেননি সে তো স্পষ্ট দেখতে পাচ্ছি। অবশ্য একটা সান্ত্বনার কথা হচ্ছে এই যে কাবুলের বসত বাড়ি লুট করা সহজ ব্যাপার নয়। প্রত্যেক বাড়ি দুর্গের মতো করে বানানো, চারিদিকে উঁচু পাঁচিল, সেও আবার খানিকটা উঠে ভিতরের দিকে বেঁকে গিয়েছে। তাতে সুবিধে এই যে মই লাগিয়ে ভিতরে লাফিয়ে পড়ার উপায় নেই। দেয়ালের গায়ে আবার এক সারি ছেঁদা। বাড়ির ছাতে দাঁড়িয়ে দেয়ালের আড়ালে থেকে সে ছেঁদা দিয়ে রাইফেল গলিয়ে নির্বিঘ্নে বাইরে গুলি চালানো যায়। বাড়িতে ঢোকার জন্যে মাত্র একখানা বড় দরজা। সে দরজা আবার শক্ত ঝুনো কাঠে তৈরি। তার গায়ে আবার ফালি ফালি লোহার পাত পেরেক দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। মোক্ষম বন্দোবস্ত। দুখানা রাইফেল দিয়ে 50 জন ডাকাতকে অনায়াসে ঠেকিয়ে রাখা যায়। কারণ যারা রাস্তা থেকে হামলা করবে তাদের কোনো আচ্ছাদন আবরণ নেই যে তার তলা থেকে রাইফেলের গুলি বাঁচিয়ে দেওয়াল ভাঙবার বা দরজা পোড়াবার চেষ্টা করতে পারে। কিন্তু প্রশ্ন, এই ডিসেম্বরের শীতে সমস্ত রাত ছাদের উপর টহল দিয়ে নজর রাখবে কে? বড় পরিবার হলে কথা নেই, পালা দিয়ে পাহারা দেওয়া যায়। কিন্তু এ স্থলে সেই প্রাচীন সমস্যা, কাকা আর আমি একা, চোর আর লাঠি দুজন। বরঞ্চ তার চেয়েও খারাপ, চোর না হয়ে এরা হবে ডাকাত। হাতে লাঠি নয়, বন্দুক।
আর সংখ্যায় এদের নারায়ণী সেনা হতেও আপত্তি নেই। এই অবস্থায় মৌলানা আর তার তরুণী ভার্যাকে ডেকে আনি কোন বুদ্ধিতে? কিন্তু ওদিকে তাঁরা হয়তো রয়েছেন আন্ডার দি ফায়ার, দুই ফৌজের মাঝখানে। স্থির করলুম বেশি ভেবে কোনো লাভ নেই। মৌলানার পাড়ায় ঢুকবার সুযোগ পেলেই তাকে সব কথা বুঝিয়ে বলে নির্বাচনের ভারটা তাঁরই হাতে ছেড়ে দেব। আব্দুর রহমান খবর দিল বাচ্চার ডাকুরা অ্যারোড্রোম দখল করে ফেলেছে, সেজন্য আমানুল্লাহর হাওয়াই জাহাজ উঠতে পারছে না। আমি শুধালুম, কিন্তু আমানুল্লাহ বিদেশ থেকে যেসব ট্যাঙ্ক সাজোয়া গাড়ি এনেছিলেন সেসব কি হলো? নিরুত্তর। কাবুল বাসিন্দাদের যে রাইফেল দেওয়া হলো, তারা লড়তে যায়নি? আব্দুর রহমান যা বলল তার হুবহু তর্জমা বাংলা প্রবাদে আছে। শুধু এ স্থলে উলু খড়ের দুখানা পা আছে বলে দু রাজার মাঝখানে সে যেতে রাজি হচ্ছে না। আমি বললুম, তাজ্জবের কথা বলছো আব্দুর রহমান? বাচ্চায় সাকাও ডাকাত, সে আবার রাজা হলো কি করে? আব্দুর রহমান যা বলল তার অর্থ, বাচ্চা শুক্রবার দিন মোল্লাদের হাত থেকে তাজ পেয়েছে। খুতবায় তার নাম বাদশাহ হিসেবে পড়া হয়েছে। আমানুল্লাহ কাফির সে ফতোয়া প্রচারিত হয়েছে। ও বাচ্চায় সাকাও বাদশাহ হাবিবুল্লাহ খান নাম ধারণ করে কাবুল শহর থেকে কাফির আমানুল্লাহকে বিতাড়িত করবার জন্য জিহাদ ঘোষণা করেছেন। অদৃষ্টের পরিহাস। আমানুল্লাহর পিতার নাম হাবিবুল্লাহ। আততায়ীর হস্তে নিহত হাবিবুল্লাহর অতৃপ্ত প্রেতাত্মা কি স্বীয় নামেই প্রতিহিংসার রক্ত অনুসন্ধান করছে? সন্ধ্যার দিকে আব্দুর রহমান তার শেষ বুলেটিন দিয়ে গেল। আমানুল্লাহর হাওয়াই জাহাজ কোনো গতিকে উঠতে পারায় বোমা ফেলেছে। বাচ্চার দল পালিয়ে গিয়ে মাইলখানেক দূরে থানা গেড়েছে।